সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো অবশ্যই সকলের সঙ্গে থাকো এবং কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো প্রথমেই বলে রাখি, আমাদের এই পুরুলিয়া জেলা তথা জঙ্গলমহল যে এলাকাটাকে আমরা বলি, সেই এলাকার একেবারে মূল কেন্দ্র হলো আমাদের এই পুরুলিয়া জেলা। আর এই পুরুলিয়া জেলাতে মোট 9টি বিধানসভা রয়েছে। কটা বিধানসভা আছে পুরুলিয়া জেলাতে? মোট 9টি বিধানসভা রয়েছে। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে চর্চা করব সেটা হলো বিগত সময়ের নির্বাচন, অর্থাৎ 2021 সালের বিধানসভা নির্বাচন। তো 2021 সালের বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই দেখি, এই 9টা বিধানসভা সিটের মধ্যে, অর্থাৎ পুরুলিয়া জেলাতে যে 9টা বিধানসভা সিট রয়েছে তার মধ্যে 6টা বিধানসভা সিট জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, এবং বাকি 3টে বিধানসভা সিট জয়লাভ করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস। কোন কোন বিধানসভা সিট? বাগমুন্ডি, যেখান থেকে জয়ী প্রার্থী হলেন সুশান্ত মাহাতো; মানবাজার, যেখান থেকে জয়ী প্রার্থী হলেন মাননীয় সন্ধ্যারানী টুডু; এবং বান্দোয়ান, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী হলেন রাজীব লোচন সোরেন। তো চলো একে একে সমস্ত বিধানসভা গুলা নিয়ে আগে আলোচনা করি। তো প্রথমেই আমরা আসবো জয়পুর বিধানসভা কেন্দ্র। তো তোমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ জয়পুর বিধানসভা কেন্দ্রে, এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন নরহরি মাহাতো। তো প্রথমেই একটা কথা বলে রাখি, আমাদের পুরুলিয়া জেলাতে যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলোর মধ্যে এমন বেশ কিছু বিধানসভা কেন্দ্র আছে যে বিধানসভা কেন্দ্রগুলোতে আমরা ত্রিমুখী লড়াই দেখতে পাই। মানে 3টা রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দেখতে পাই। বিশেষ করে পুরুলিয়া জেলার পশ্চিমে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে, যার মধ্যে হলো এই জয়পুর বিধানসভা কিন্তু অন্যতম। এখানকার জয়ী প্রার্থীকে না নরহরি মাহাতো, যিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন, উনি মোট 74,380 ভোট পেয়েছিলেন। এবং দ্বিতীয় নাম্বারে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ফণীভূষণ কুমার, যিনি 62,000 ভোট পেয়েছিলেন। তারপরে ছিলেন দিব্যজ্যোতি সিংদেব, যিনি ইন্ডিপেন্ডেন্ট ছিলেন, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 35,429টি। তো এই দেখতে পাচ্ছ এই বিধানসভা কেন্দ্র কিন্তু বর্তমানে অর্থাৎ 2026 যেহেতু কংগ্রেসের এটি একটা শক্ত ঘাঁটি এই এলাকা পশ্চিম পুরুলিয়া, তাহলে এই এলাকাতে কিন্তু একটা ত্রিমুখী যে লড়াই, সেই ত্রিমুখী লড়াইয়ের কিন্তু সম্ভাবনা রয়েছে 2026-এর নির্বাচনও, যেটা আমরা বিগত 2021-এর নির্বাচনে দেখতে পাই। এখানে বিশেষভাবে দেখা যায় যে যিনি মূলত বিজেপির প্রার্থী ছিলেন, উনি 12,000-এরও বেশি ভোটে কিন্তু উনি এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। তারপরে চলে আসবো বলরামপুর বিধানসভা। এই বলরামপুর বিধানসভা কেন্দ্রে আমরা মূলত দুটি রাজনৈতিক দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু 2021-এর নির্বাচনে দেখতে পাই। এই বলরামপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতো, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 89,521টি। এবং দ্বিতীয় স্থানে রয়েছেন শান্তিরাম মাহাতো, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 89,098টি। তো এখানে সবাই হয়তো কম বেশি লক্ষ্য করছো যে এইখানে যে জয়ের ব্যবধান, অর্থাৎ বলরামপুরে যে জয়ের ব্যবধান, সেটা কিন্তু একেবারে কম। 2021-এর বিধানসভা নির্বাচনে কিন্তু জয়ের ব্যবধান বলরামপুর বিধানসভা কেন্দ্রে একেবারে কম। মাত্র 423টি ভোটে জয়ী হয়েছিলেন এখানকার বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতো। তাইলে বলরামপুর বিধানসভা তো কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা যে জোরদার টক্কর বা হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা 2021-এর নির্বাচনে দেখতে পাই। এবং 2026-এর নির্বাচনও আমরা কিন্তু এই দুটি রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো। তবে প্রার্থী কারা হবে এই বিষয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলেই তাদের এই বিষয়টা কিন্তু পরিষ্কার এখনো পর্যন্ত করে নাই, যে কাদেরকে এই বা কারা মানে সম্ভাবনা রয়েছে যে বলরামপুর বিধানসভা কেন্দ্র থেকে কাদেরকে প্রার্থী করা হতে পারে। তো এই ব্যাপারে অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামতটা জানাবে। তো চলো এরপর তৃতীয় নাম্বারে চলে আসি আর একটা বিধানসভা কেন্দ্র, পুরুলিয়ার পশ্চিমের বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র। আর এই বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সুশান্ত মাহাতো, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 75,905। এবং দ্বিতীয় নাম্বারে ছিল আশু প্রার্থী আশুতোষ মাহাতো, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 61,936টি। তৃতীয় নাম্বারে ছিলেন নেপাল মাহাতো। তো এখানে
সবাই বুঝতেই পারছো বন্ধুগণ যে এখানে আসু বিজেপির যে জোট আসু পার্টি, সেই আসু পার্টি কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, জয়পুর বিধানসভা কেন্দ্রের মতো আমরা এই বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র তো কিন্তু ত্রিমুখী যে একটা লড়াই, সেই লড়াই কিন্তু 2026-এর নির্বাচনে আমরা দেখতে পাবো। এখানকার যিনি এমএলএ রয়েছেন মাননীয় সুশান্ত মাহাতো, উনি প্রায় 13,969 ভোটে উনি জয়ী হয়েছেন। বলা যেতে পারে প্রায় 14,000-এর মতন ভোটে কিন্তু এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন। এরপর চলে আসে বন্ধুগণ কাশীপুর বিধানসভা কেন্দ্র, এবং কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু জয়ী হয় বিজেপির প্রার্থী এখানে ছিলেন কমলাকান্ত হাসদা। ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 92,938টি। অপরদিকে দ্বিতীয় নম্বরে রয়েছেন স্বপন কুমার বেলথড়িয়া, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 85,551টি। এখানে দেখা যায় যে প্রায় 7,000-এরও বেশি ভোটে কিন্তু বিজেপি প্রার্থী কমলাকান্ত হাসদা জয়লাভ করেছেন এই বিধানসভা কেন্দ্র থেকে, এই কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে। তো 2026-এর নির্বাচনও কিন্তু আমরা এই কাশীপুর বিধানসভা কেন্দ্রের দুটি রাজনৈতিক দলের মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াই কিন্তু আমরা দেখতে পাবো। তারপরে চলে আসে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, পুরুলিয়ার একেবারে কেন্দ্রবিন্দু মানে পুরুলিয়া বিধানসভা কেন্দ্র। এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির প্রার্থী ছিলেন সুদীপ কুমার মুখার্জি। ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 89,733টি, এবং ওনার মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন সুজয় ব্যানার্জি, যার প্রাপ্ত ভোটের সংখ্যা 82,715টি। এখানেও দেখা যায় বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থী থেকে প্রায় 7,000-এরও বেশি ভোট পেয়ে কিন্তু জয়লাভ করেছে। অর্থাৎ এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্র দুটি রাজনৈতিক দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। এরপর চলে আসে আমাদের পাড়া বিধানসভা কেন্দ্র। এই পাড়া বিধানসভা কেন্দ্রটি শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত রয়েছে। এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন বিজেপি প্রার্থী নদিয়া চাঁদ বাউরি, যার প্রাপ্ত ভোটের সংখ্যা রয়েছে 87,347টি, এবং দ্বিতীয় নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী 83,340টি ভোট। এখানেও দেখা যায় যে ভোটের ব্যবধান প্রায় 4,000-এর মতো, অর্থাৎ 4,000-এরও বেশি ভোট পেয়ে এখানকার বিজেপি প্রার্থী কিন্তু জয়ী হয়েছেন। তারপরে রয়েছে একেবারে মানবাজার বিধানসভা কেন্দ্র, এবং এই মানবাজার বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন সন্ধ্যারানী টুডু, যার প্রাপ্ত ভোটের সংখ্যা তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয়া সন্ধ্যারানী টুডু, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,03,298টি, এবং ওনার মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন গৌরী সিং সর্দার, যার প্রাপ্ত ভোটের সংখ্যা 87,782টি। এখানে দেখা যায় যে একটা মোটা ভোটের মার্জিনে বা মোটা ভোটের ব্যবধানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে প্রায়। তো তাই 2026-এর নির্বাচনও কোথাও না কোথাও এই মানবাজার বিধানসভা কেন্দ্রে মূলত আমরা দুটা রাজনৈতিক দলের মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দেখতে পাবো। তারপরে রয়েছে আমাদের রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র। এই রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রটাও এসসিদের জন্য সংরক্ষিত। এখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিবেকানন্দ বাউরি, যার প্রাপ্ত ভোটের সংখ্যা 95,770টি, এবং দ্বিতীয় স্থানে রয়েছে হাজারি বাউরি, যার প্রাপ্ত ভোটের সংখ্যা হলো 90,332টি। এখানে বিজেপি প্রার্থী প্রায় 5,000-এরও বেশি ভোট পেয়ে এখানকার বিজেপি প্রার্থী বিবেকানন্দ বাউরি কিন্তু জয়ী হয়েছেন। তো এখানেও আমরা মূলত দুটো রাজনৈতিক দলের মধ্যেই যে মূল লড়াই বা যে টক্কর, সেই টক্করটা আমরা 21-এর নির্বাচনে দেখতে পাই, এবং সম্ভবত এইবার অর্থাৎ এই 2026-এর নির্বাচনও তৃণমূল এবং বিজেপির মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই, যে লড়াইটা আমরা রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে দেখতে পাবো। তারপরে রয়েছে আমাদের একেবারে পশ্চিম প্রান্ত নয়, একেবারে দক্ষিণ প্রান্তে বান্দোয়ান বিধানসভা কেন্দ্র। ঝাড়গ্রাম এবং বাঁকুড়া লাগোয়া এই বান্দোয়ান বিধানসভা কেন্দ্রে দেখা যায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। এখানকার জয়ী প্রার্থী ছিলেন রাজীব লোচন সোরেন, যার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 1,13,337টি, এবং ওনার মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী পার্সি মুর্মু, যার প্রাপ্ত ভোটের সংখ্যা 94,506টি। এখানেও কিন্তু দেখা যায় প্রায় 18,000-এরও বেশি ভোটের ব্যবধানে, অর্থাৎ এই মানবাজার এবং বান্দোয়ান এই দুইটা বিধানসভা কেন্দ্রে কিন্তু দেখা যায় তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী রয়েছেন, একদিকে মানবাজার বিধানসভা কেন্দ্রের প্রার্থী মাননীয়া সন্ধ্যারানী টুডু, অপরদিকে বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় রাজীব লোচন সোরেন। তৃণমূল কংগ্রেসের এই দুই প্রার্থী কিন্তু ব্যাপক ভোটের ব্যবধানে, প্রায় 15,000-এরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু ওনারা এই বিধানসভা কেন্দ্রগুলি থেকে জয়লাভ করেন। তো বিশেষ করে এই যে আমাদের পুরুলিয়া জেলার 9টা বিধানসভা কেন্দ্র, সেই 9টা বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি আমরা দেখি,
তো তার মধ্যে জয়পুর এবং বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রে আমরা যে একটা ত্রিমুখী লড়াই, সেই ত্রিমুখী লড়াইয়ের যে একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু 2026-এর নির্বাচনও রয়েছে। কারণ আমাদের পশ্চিম পুরুলিয়া কংগ্রেসের শক্ত ঘাঁটি, কারণ দীর্ঘদিন এই এলাকা জাতীয় কংগ্রেসের দখলে ছিল। তাই 2026-এর নির্বাচনও সম্ভবত আমরা বাগমুন্ডি এবং জয়পুর বিধানসভা কেন্দ্রে একটা যে ত্রিমুখী লড়াই, সেই ত্রিমুখী লড়াই দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাকি বিধানসভা গুলাতে মূলত বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যে একটা জোরদার টক্কর বা হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখি। এরপর মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো এই পুরুলিয়া জেলার যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 9টি বিধানসভা কেন্দ্রে যে 2টি রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুই রাজনৈতিক দলের মধ্যে আমাদের পুরুলিয়া জেলাতে কার পাল্লা কতটা ভারী, সে নিয়েই কিন্তু আলোচনা করা হবে। এইখানে আমরা মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুইটি রাজনৈতিক দলের এই প্লাস পয়েন্ট কি কি আছে, অর্থাৎ কোন দলের জয়ের সম্ভাবনার পেছনে কি কি বিষয়গুলা কাজ করতে পারে, এবং যদি তারা কম ভোট পায় সেই দিকেও আমাদেরকে দেখতে হবে কি কি কারণে তাদের ভোটের শতাংশ কমতে পারে। তো অর্থাৎ প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট দুটা বিষয় নিয়ে কিন্তু চর্চা করা হবে। তো চলো প্রথমেই চলে আসি আমাদের এই পুরুলিয়া জেলাতে তৃণমূল কংগ্রেসের পাল্লা কতটা ভারী হইতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে। প্রথমে প্লাস পয়েন্টলা নিয়ে চর্চা করি, কারণ বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস। তো প্রথমেই সবচেয়ে বড় একটা বিষয় যেটার কারণে তৃণমূল কংগ্রেসের পাল্লা সবচেয়ে ভারী, যেটা আমরা 2024-এর লোকসভা নির্বাচনে দেখতে পাই, তা হলো পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে সবচেয়ে বড় জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। আমরা মুখে হয়তো যে যতই অনেক কিছু কথা বলি, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধারা সবার ঘরেরই মহিলারা কম বেশি পাই থাকে। প্রায় সবার ঘরের মহিলারাই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা কম বেশি পাই থাকে। তাহলে মহিলাদের যে ভোটের একটা বড় অংশ কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কিন্তু কোনো দ্বিধাবোধ নাই। কারণ তার উপর আরো সবচেয়ে বড়, এই 2026-এ পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে যেখানে মহিলাদেরকে এক সময় 1000 টাকা করে দেওয়া হয়তো, সেখানে আরো 500 টাকা বাড়ান দেওয়া হয়, 1500 টাকা দেওয়া হয়, শুরুও করে দিয়েছে এই মাস থেকে 1500 টাকা করে। তাহলে মহিলাদের ভোটের একটা বড় অংশ কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে চলে আসে দ্বিতীয় নাম্বারে আরো একটা সবচেয়ে বড় জনমুখী প্রকল্প, যেটা বেকার যুবকদের জন্য, যাদের লম্বা লাইন আজকে আমরা বিভিন্ন ব্লকে দেখতে পাই, সেটা হলো পশ্চিমবঙ্গ সরকারের যুব সাথী প্রকল্প। যেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে মাধ্যমিক পাস মাধ্যমিকে পর্যন্ত বিশেষ করে যারা উত্তীর্ণ হয়েছে, সেই সমস্ত যারা বেকার যুবক, যারা এখনো বেকার রয়েছে, বেকার যুবকদেরকে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে, এবং যার ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়ে গেছে। টানা 5 বছর এই প্রকল্পের সুযোগ সুবিধা বেকার যুবকরা পাবে, যে টাকাটা এককালীন যায় দাঁড়াচ্ছে 90,000 টাকা, বছরে প্রায় 18,000 টাকা এবং মাসে 1500 টাকা। আমরা হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করতেই পারি, সোশ্যাল মিডিয়াতে হোক বা বিভিন্ন জায়গাতে, কিন্তু এই যে বেকার যুবকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই যে এত বড় একটা প্রকল্প, যার সরাসরি প্রভাব কিন্তু আমরা ভোট বাক্সে সরাসরি দেখতে পাবো, এই নিয়ে কিন্তু কোনো দ্বিধাবোধ নাই। আর আমাদের যুব সমাজের একটা বড় সংখ্যা কিন্তু রয়েছে আমাদের রাজ্যের বুকে। বিশেষ করে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে 21 বছর থেকে 40 বছর বয়সের যুবক যুবতীরা যারা এই 1500 টাকার যে সুবিধাটা পাবে, তাদের বড় অংশের ভোট কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে যাবে, কারণ ভোটের আগে এত বড় একটা ঘোষণা। তৃতীয় নাম্বারে বন্ধুগণ আরো একটা সবচেয়ে বড় বিষয় রয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তো সবুজ সাথী থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প তো চলছেই, সেই সমস্ত প্রকল্পর সুযোগ সুবিধা কম বেশি বিভিন্ন মানুষ পাইছে, এবং তার জন্য আমরা দেখি যে 2024-এর নির্বাচন হোক, 2021-এর নির্বাচন হোক, সেই নির্বাচন গুলাতে কিন্তু একটা বড় অংশের ভোট, সেটা যুবক থেকে বৃদ্ধ, কৃষক থেকে দরিদ্র, সবারই কিন্তু একটা মোটা ভোট সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যায়।
সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যায়। এছাড়া বিশেষ করে পুরুলিয়ার যে মূল ইস্যু রয়েছে বর্তমানে, সেই ইস্যুটার দিকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি কোনো রাজনৈতিক দলকে এই পুরুলিয়া জিততে বা জয়লাভ করতে হয়, তাহলে পুরুলিয়া জেলাতে যে মূল ইস্যুগুলা রয়েছে সেই ইস্যুগুলার দিকেও কিন্তু দৃষ্টি দিতে হবে। যার মধ্যে সবচেয়ে বড় একটা ইস্যু রয়েছে কুর্মী ভোট, কুর্মীদের ইস্যু, কুর্মীদের এসটির ইস্যু। ইতিমধ্যেই কুর্মীরা ঘোষণা করেছে যে নো ভোট টু টিএমসি। তৃণমূল কংগ্রেস যদি সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন কেন্দ্র সরকারকে না পাঠায় নির্বাচনের আগে, তাহলে তৃণমূলকে সমর্থন লয়। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেস ভোটের আগে যদি কোনো পজিটিভ রেসপন্স দেয়, তাহলে সেক্ষেত্রে হয়তো কুর্মীর ভোটের একটা বড় অংশ সরাসরি তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু জেলার বড় একটা ভোটের বাজিমাত কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেস করতে পারে। এছাড়া আমাদের যে এসটি ভোট রয়েছে, এসটি ভোটের ক্ষেত্র আদিবাসীদেরও, যারা বর্তমানে শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত রয়েছে, তাদেরও বিভিন্ন দাবি বা ডিমান্ড সরকারের কাছে রয়েছে। সেই ডিমান্ড বা দাবি যদি ভোটের আগে সরকার পূরণ করে, সেক্ষেত্রেও কিন্তু আদিবাসীদের একটা বড় ভোট, আমাদের বলা যেতে পারে প্রায় পুরুলিয়া জেলাতে সম্ভবত 15 থেকে 20% এসটি ভোটার রয়েছে। সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পেতে পারি এসটি ভোটারদের একটা বড় অংশ সরাসরি তৃণমূলের দিকে ঝুঁকতে পারে। তো এইটা হলো মূলত প্লাস পয়েন্ট। আরো এরকম বহু কারণ রয়েছে, তো এটা হলো মূল কারণ যে কারণে আমাদের পুরুলিয়া জেলাতে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। এবার চলে আসি মাইনাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট যার মধ্যে সবচেয়ে বড় একটা রয়েছে চাকরি। চাকরি, আমাদের পুরুলিয়াতে বেকারত্বের পরিমাণ কিন্তু, পুরুলিয়া জেলা বললে ভুল হবে, আমাদের রাজ্যে বেকারত্বের পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে। সারা দেশের মতো আমাদের এলাকাতেও বেকার প্রচুর পরিমাণে রয়েছে। তাইলে বেকার যুবকরা বলা যেতে পারে কম বেশি হইলেও অসন্তুষ্ট রয়েছে। তাহলে তার প্রভাবও কিন্তু আমরা হয়তো সরাসরি ভোট বাক্সে দেখতে পারি। এটাও কিন্তু একটা বিরাট বড় মাইনাস পয়েন্ট তৃণমূল কংগ্রেসের পক্ষে। এবং দ্বিতীয় নাম্বারে আরো একটা বড় পয়েন্ট, এটা একটা গোষ্ঠী কন্দল বলা যেতে পারে, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের মধ্যে। বিশেষ করে আমাদের পুরুলিয়া জেলাতে বিভিন্ন জায়গাতে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা সামনে আসছে, যেটা সবাই হয়তো কম বেশি সোশ্যাল মিডিয়াতে কম বেশি লক্ষ্য করেছ বিভিন্ন জায়গাতে ভোটের প্রচার প্রসারের সময়। এটারও কিন্তু একটা বড় ইফেক্ট ভোট বাক্সে আমরা দেখতে পারি। এবং তৃতীয় নাম্বারে আবারও আমরা সেই ইস্যুটাতে চলে আসবো। কোন ইস্যুটা? না, কুর্মীদের ইস্যুটা। 2017 সাল থেকে যেটা কুর্মী সমাজের নেতারা দাবি করেছে, 2017 সাল থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কুর্মী জাতিদের উপর যে সিআরআই রিপোর্টের উপর যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন, যেটা কেন্দ্র সরকার বারবার পাঠাতে বলেছিল, সেই রিপোর্টটা এখনো পাঠায় নাই। অতএব যদি ভোটের আগে না পাঠায়, সেক্ষেত্রে হয়তো কুর্মীদের একটা বড় ভোট সরাসরি অন্যান্য রাজনৈতিক দলের দিকে চলে যেতে পারে। তো এই হলো মূলত তৃণমূল কংগ্রেসের পাল্লা আমাদের পুরুলিয়া জেলাতে কতটা ভারী রয়েছে। এরপরেই চলে আসে আমাদের ভারতীয় জনতা পার্টি নিয়ে, অর্থাৎ বিজেপি। বিজেপির পাল্লা আমাদের এই পুরুলিয়া জেলাতে কতটা ভারী রয়েছে। বিগত বিধানসভা নির্বাচনে আমরা দেখি পুরুলিয়া জেলার যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে। এবং 2024-এর লোকসভা নির্বাচনেও কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে। তবে এইবার 2026-এর নির্বাচনে পুরুলিয়ার সেই সমস্ত বিধানসভা সিটগুলা কি ঠেকায় রাখতে পারবে বিজেপি? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এখানে আমরা বিজেপির যদি প্লাস পয়েন্ট দেখি, তাহলে বিশেষ করে আমরা রেল সম্পর্কিত বেশ কিছু প্রকল্প এই 2026-এ বা বড় বড় ঘোষণা, সেই ঘোষণা কিন্তু করা হয়েছে পুরুলিয়া জেলার ক্ষেত্রে। সেখানে আমরা সবাই হয়তো কম বেশি দেখেছি যে হুড়াতে রেলপথ বিছানোর যে একটা প্রস্তাব, সেই প্রস্তাবও এসেছে। এবং এছাড়াও বেশ কিছু ট্রেন চালু করা হয়েছে। বেশ কিছুদিন আগে পুরুলিয়া জেলাতে নতুন 3টি হল্ট স্টেশন তৈরি করা হবে, সে নিয়েও ঘোষণা করা হয়। তো মূলত এই প্রকল্প গিলাই আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে বিজেপি ভারতীয় জনতা পার্টির একটা বড় হাতিয়ার। তাই হয়তো সবাই কম বেশি লক্ষ্য করেছে নির্বাচনের আগে রেলের নিয়ে বড় বড় ঘোষণা কিন্তু হয়েছে আমাদের বিশেষ করে এই পুরুলিয়া জেলার বুকে। তারপরে যদি আমরা দেখি বন্ধুগণ, কুর্মী ভোট আমাদের পুরুলিয়া জেলাতে যে মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে,
সেই 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি আমরা রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রটা বাদ দিই, তাইলে 8টা বিধানসভা কেন্দ্রে কিন্তু কুর্মী ভোটাররা মোটামুটি নির্ণায়ক ভূমিকা পালন করে। আর আমরা দেখেছি গত ধরমজোড়ু আহি থেকে আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো ঘোষণা করেছে যে যদি ভোটের ডেট ঘোষণা হওয়ার আগে যদি বিজেপি সরকার যেহেতু কেন্দ্রে আছে, যদি তারা কুর্মীদের ভাষা কুড়মালিকে যদি সংবিধানের 8ম তফসিলিভুক্ত করে, তাহলে কুর্মীদের ভোটটা সরাসরি ভারতীয় জনতা পার্টি বা বিজেপির দিকে যাবে। তো সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে, যদি বিজেপি এই দাবিটা পূরণ করে কুর্মী জাতির কুর্মী সমাজের কুর্মীদের যে ভাষা রয়েছে সেই কুড়মালি ভাষাকে যদি ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করে, তাহলে সেক্ষেত্রে হয়তো এই 8টা বিধানসভা কেন্দ্রে একটা বড় অংশের যে কুর্মী জাতির ভোট রয়েছে সেই ভোটের একটা মোটা পরিমাণ হয়তো সরাসরি বিজেপির দিকে যাইতে পারে। এছাড়াও আরো বহু কিছু প্রকল্প রয়েছে বিজেপির, যেটা মূলত প্লাস পয়েন্ট হতে পারে আমাদের এই পুরুলিয়া জেলার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। এবার চলে আসি মাইনাস পয়েন্টের দিকে, অর্থাৎ কি কি এমন দিক রয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে যেহেতু প্রথম চর্চাটা প্লাস পয়েন্টের রেলের নিয়েই হলো, তাহলে দ্বিতীয় নাম্বার অর্থাৎ মাইনাস পয়েন্টের দিকেও কিন্তু রেলের একটা বড় চর্চায় রয়েছে। কারণ পুরুলিয়ার যে রেল পরিষেবা, সেই রেল পরিষেবার উপর বারে বারে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে পুরুলিয়ার সাধারণ নাগরিক। কারণ যেভাবে ট্রেন দেরিতে, প্রতিনিয়ত ট্রেন ক্যান্সেল, সেটার জন্য কিন্তু বিভিন্ন সময় দেখা যায় আমাদের পুরুলিয়ার মানুষ বিভিন্ন জায়গাতে ক্ষোভ প্রকাশ করেছে। এছাড়াও আরো বহু বিষয়, বহু দাবি রয়েছে বিজেপির কাছে। তো যাই হোক বন্ধুগণ, এই বিষয়ে তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানাবে, যে বিজেপির কাছে এরকম আরো কি কি পয়েন্ট রয়েছে বা কি কি বিষয় রয়েছে যে আগামী দিনে বিজেপি পুরুলিয়ার 9টি বিধানসভা দখল করতে পারবে। কারণ সবারই তো টার্গেট নয়। তো চলো, তৃণমূল বিজেপি বাদও বর্তমান সময়ে আমাদের পুরুলিয়া জেলাতে যে আরো একটা রাজনৈতিক দলের উদয় ঘটেছে বা প্রবেশ ঘটেছে, সেই রাজনৈতিক দলটা নিয়েও একবার চর্চা করা হোক। সেই রাজনৈতিক দলটার কি নাম? JLKM, ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা, জয়রাম মাহাতোর পার্টি। যে রাজনৈতিক দলটা এবার প্রথমবার জঙ্গলমহলের বিভিন্ন বিধানসভা সিটে তাদের প্রার্থী দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা কম বেশি লক্ষ্য করেছি জয়রাম মাহাতো পুরুলিয়ার ফরেস্ট মোড়ে এবং পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে দুটো জায়গায় তারা একটা বড় জনসভা করেন, এবং বিভিন্ন জায়গায় কিভাবে সংগঠনের বিস্তার করা যায়, কিভাবে সংগঠনকে ঢেলে সাজানো যায়, সেই দিকে কিন্তু তারা বিরাট মনোযোগ কিন্তু দিয়েছেন। আর সবাই হয়তো জানো যে জয়রাম মাহাতো গত 2024-এ বিশেষ করে ঝাড়খণ্ড রাজ্যে যে সমস্ত নির্বাচন হয়, বিধানসভা এবং লোকসভা নির্বাচন, এই দুই নির্বাচনে জয়রাম মাহাতো এবং তার যে দল, সেই দল কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছে। আর তা কিন্তু একেবারে পুরুলিয়া লাগোয়া। তাইলে একটা কথা বলাই যেতে পারে, পুরুলিয়ার যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো ঝাড়খণ্ড লাগোয়া রয়েছে, সেই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে জয়রাম মাহাতোর দলের যে একটা প্রভাব, সেই মোটা প্রভাব আমরা দেখতে পাইতে পারি। এই ক্ষেত্রে যদি বলো যে প্লাস পয়েন্ট কি কি রয়েছে, না প্লাস পয়েন্ট সবচেয়ে বড় যেটা রয়েছে, জয়রাম মাহাতো কিন্তু যুবদের মধ্যে, মানে যুবদের কাছে খুবই জনপ্রিয় বা লোকপ্রিয়। এবং সবচেয়ে একটা বড় বিষয়, জয়রাম মাহাতো যে জাতি থেকে বিলং করে সেটা হলো কুর্মী জাতি। সেটা কোন জাতি? কুর্মী জাতি। এবং আমাদের পুরুলিয়াতে তো আমি আগেই বললি যে 9টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টা এমন বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে কুর্মী ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে। সেক্ষেত্রে জয়রাম মাহাতো কুর্মীদের যে ইস্যুটা, সেটা বিভিন্ন সাংবাদিক সম্মেলন হোক, মঞ্চ হোক, বিধানসভা কেন্দ্র হোক, এবং বিশেষ করে কুর্মীদের রেল রোকো আন্দোলনকে জোরদার সমর্থন করেছিলেন। তাহলে সেক্ষেত্রে কুর্মীদের ভোটের একটা অংশ সরাসরি জয়রামের দিকে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার কতটা পরিমাণ কর্মী ভোট জয়রামের দিকে যাবে তা কিন্তু ভবিষ্যৎ বলবে, মানে সময় বলবে। সেই সময়ের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো এটা কিন্তু একটা বড় পয়েন্ট বা বড় বিষয় জয়রামের কাছে, জয়রামের যে রাজনৈতিক দল রয়েছে তার দলের কাছে। এইবার চলে আসি যে এই দলেরও কিছু ঘাটতি রয়েছে। সেই ঘাটতি গুলা কি? না প্রথমত, প্রথম রাজনৈতিক দল, তাহলে আমাদের পুরুলিয়া জেলার যে রাজনৈতিক অবস্থাটা কেমন, সেই অবস্থাটা বুঝতে কিন্তু সময় লাগবে। আর যেহেতু খুব শীঘ্রই বিধানসভা নির্বাচন, মানে এই বছরেই 26-এ আর কয়েক মাস পরেই,
এবং সবচেয়ে বড় ব্যাপার, এই রাজনৈতিক দলের সংগঠন কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে বিভিন্ন জায়গাতে কমিটি বলো বা তাদের যে অ্যাক্টিভিটি বলো সেইভাবে কিন্তু দেখাতে পারে নাই। পুরুলিয়া জেলার একটা মোটা অংশে তারা তাদের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিটা তারা এখনো পর্যন্ত দেখাতে পারে নাই। সেক্ষেত্রে বলা যেতে পারে কুর্মীদের ভোটের একটা বড় অংশ জয়রামের দিকে নাইও যেতে পারে, যেহেতু বিভিন্ন জায়গাতে তার দলের যে মোটা সংগঠন সেই সংগঠন নাই। আর সবচেয়ে বড় ব্যাপার হইলো এইখানে মূলত যে দুটা রাজনৈতিক দলের সঙ্গে জয়রামের দলের টক্কর হবে, একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস যেটা রাজ্যে ক্ষমতায় রয়েছে, আর অপরদিকে রয়েছে বিজেপি ভারতীয় জনতা পার্টি যেটা সেন্টার বা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। তাহলে এই দুই রাজনৈতিক দলের সাথেও কিন্তু টক্কর লিয়া জয়রামের যে পার্টি রয়েছে JLKM, সেই JLKM পার্টির পক্ষে কিন্তু মোটো সহজ হবে নাই। তো তাই বন্ধুগণ এবার দেখার বিষয় রয়েছে 2021-এর নির্বাচনে যেভাবে ভারতীয় জনতা পার্টি 6টি সিট আমাদের পুরুলিয়া জেলাতে দখল করেছিল, সেই 6টা সিটকে এবার বাঁচায় রাখতে পারবে। আর অপর দিকেও দেখার বিষয় রয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস জোর কদমে তাদের নির্বাচনী প্রচার প্রসার জয়ের লক্ষ্যে তারা নামে পড়েছে। তাদের বড় ডাক এইবার নয়, তারা কি পারবে বিজেপির কাছ থেকে সেই জয় ছিনিয়ে নিতে? তো যাই হোক, সময় বলবে। তো ভিডিওর শেষে অবশ্যই বন্ধুগণ তোমরা তোমাদের নিজস্ব যে ব্যক্তিগত মতামত, অর্থাৎ এইবার পুরুলিয়ার 9টি বিধানসভা কেন্দ্রে কোন বিধানসভা কেন্দ্রে খেলা কেমন জমবে, কারা কারা প্রার্থী হবে, সেই বিষয়ে তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সবাইকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।